ও পার্টিসিপেন্ট তো বেশি হয়নি। 45 হয়েছে এখন থেকে করছি। গাইনিতে হচ্ছে 45 জন গাইনিতে। আগের দিন লাকি মিনিট হচ্ছে 45 জন পার্টিসিপেন্ট গরম করে সমস্যা থাকতে পারে সেটা আমার খুব আমরা কারা অ্যাডমিট আছে এই যারা ক্লাস করছে এদের এটা ইয়ে নিতে পারলে ভালো হতো। এটা কি পাওয়া যায়? ক্লাস শেষ করতে হবে সবাই থাকবে বা নাম আর রোল দিয়ে হচ্ছে জয়েন করবে। সবই পার্টিসিপেন্ট ফোন দিচ্ছে ক্লাস ফোন দিচ্ছে। হ্যাঁ মাস আগে আগে অপারেশন করা ছিল। হ্যাঁ যশোরে সার্জারি করছে, করার পরে বয়স কত? এখন হাতে বল টল করতে পারছে না। বয়স কত হবে? আমাদের বয়সে এরকম ফিক্স করে? এটা তো ফিক্সেশনই হয়নি। অপারেশন যে করছে সেটাই তো একটা উল্টো পাল্টা, সেটাই তো হয়নি। করলো কি এরকম কাজ? অপারেশন তো এটা বল। ঘুরাতালি দেওয়া মনে হয়েছে আমাকে। এখানে আইবে কি রিওপেন করা লাগবে।
শুরু করো। সবাই কেমন আছো? ভালো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? কিন্তু তোমার লাইন তো ক্লিয়ার না, তুমি আমাকে শুনতে পাচ্ছ? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছে, জি স্যার। হয়ে গেছে। ভালো। কি অবস্থা তোমাদের? তো সামনে সব ঈদ, কি প্রস্তুতি নিচ্ছ ঈদের? নাকি হ্যাঁ, বেশি প্রস্তুতি নেওয়ার দরকার নেই, তাই না? তো যাই হোক, আজকে আমরা কি গতদিন রেডিওগ্রাফস অফ দ্য হিপ এটা পড়েছিলাম কি? রেডিওলজি, আমরা কি এক্স রে করবো বা কি ইনভেস্টিগেশন করব, সিটি স্ক্যান, এমআরআই কি করব, পড়েছিলাম না? না ফিজিক্যাল স্যার, এটা হয়নি স্যার। পর্যন্ত হয়েছিল। ফিজিক্যাল, হ্যাঁ দেখো। আচ্ছা, তো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কয়েকভাবে দেখেছি, যে একটা হচ্ছে হিপ ডিসলোকেশনের, আজকে আমরা বাকিটুকু পড়বো বা আজকে শেষ করব আমরা। ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে আমরা পেইন টু দ্য প্যালপেশন অফ দ্য হিপ, রেঞ্জ অফ মোশন করতে গিয়ে অথবা রোটেশন অফ মুভমেন্ট অফ দ্য হিপ ইজ ভেরি রিজিড এন্ড অ্যাকিউট পেইনফুল কন্ডিশন। এতটাই রিজিড যে তুমি রোটেশনই করতে পারবে না, মানে যখন ডিসলোকেশন হয়ে যায় তখন হিপ একটু মুভ করা যায় না। ওয়ারেজ আমরা ফ্র্যাকচার নেক অফ ফিমারের ক্ষেত্রে ইজিলি তোমার যদিও এক্সটার্নালি রোটেট হয়ে পড়ে থাকে পা, কিন্তু তোমাকে ইজিলি মুভ করা যায়, কারণ জিনিসটা ভাঙা, এদিক বিভিন্ন দিকে ইউ ক্যান মুভ ইট। বাট ইন কেস অফ hip dislocation, it's very difficult to move. That is, rotational movement is completely difficult and is very painful. And physical examination must do for the if sciatic injury or not. You have to check, because you know that sciatic nerve passed posteriorly to the acetabulum, পিছন দিক থেকেই চলে যায়। সেই কারণে তোমাকে নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, কতদিন বলছিলাম যে তুমি পা দেখবে, ড্রপ ফুট আছে কিনা, ল্যাটারাল সাইড অফ দ্য ফুট টাচ করে দেখতে হবে যে সেখানে সেন্সেশন আছে কিনা। তো এগুলোর সাইটিক নার্ভের এক্সামিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু আমরা যেন এক্স রে দেখেই পা টানাটানি করতে না যাই, এরও একটা কারণ আছে। আমরা যখন ডিসলোকেশন কারেকশন করব, তার আগে দেখে নিতে হবে তার নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, এবং যখন আমরা কারেকশন করা শেষ হবে তখন আবারও দেখতে হবে নিউরোলজিক্যাল এক্সামিনেশন, যে আমি যে টানাটানি করলাম না পা ধরে, এটা তো অনেক ফোর্সের ব্যাপার, ফোর্স দিয়ে টানাটানি করলাম, আগে নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট ছিল না, এখন আবার নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করতে পারে। কারণ আমি যখন রিডাকশন করতে গিয়েছি, ক্লোজ রিডাকশন, তখন অনেক জোরে এটাকে টান দিতে হয়েছে, ট্রাকশন দিতে হয়েছে, যে কারণে এই জন্য ট্রাকশন ইঞ্জুরি হতে পারে। পসিবল জিনিসটাকে মাথায় রেখে আমরা অবশ্যই ডিসলোকেশন কারেকশন করার আগে আমরা অবশ্যই নিউরোলজিক্যাল এক্সামিনেশন দেখে নিতে হবে, এবং সেই সাথে সাথে পরবর্তীতে ডিসলোকেশন কারেকশন হওয়ার পরে আবার দেখতে হবে। আমরা এখন যাব আমরা কি কি ইনভেস্টিগেশন বলতে, আসলে এখানে মূল রেডিওগ্রাফস, এখানে মূল তিনটা জিনিস হচ্ছে রেডিওগ্রাফ, সিটি স্ক্যান এন্ড এমআরআই। রেডিওগ্রাফটা আমরা কমনলি করে থাকি, এটা আমাদের হাতের কাছে সহজলভ্য একটা মেডিকেল কলেজ অথবা মেডিকেল হসপিটাল যেটা বলি, বা অথবা কোনো জেলা লেভেলের হসপিটাল অথবা উপজেলা লেভেলের হসপিটাল, যেখানেই হোক না কেন, সমস্ত জায়গায় এক্স রে ফ্যাসিলিটিস আছে। তো আমরা অত্যন্ত অল্প সময়ের ভিতরে এক্স রে ফ্যাসিলিটিস পাই, এই কারণেই আমরা খুব সহজে এবং খুবই অল্প, তাই না, লেস কস্ট, ইজ ভেরি লেস কস্ট, রেডিওগ্রাফস ইজ ভেরি লেস কস্ট দেন সিটি স্ক্যান এন্ড এমআরআই। সেই কারণে অত্যন্ত কম খরচে আমরা এই এক্স রেটা করতে পারবো, এবং এক্স রে করার ফ্যাসিলিটিস সব জায়গায় আছে। তো সে কারণে, এবং এটা অতি অল্প সময় করা যায়। ওয়ারে সিটি স্ক্যান করতে গেলে তোমাকে অনেক দূরে পাঠাতে হবে, তারপরে তোমাকে দেখতে হবে যে
এটা সবসময় হয় না, রিপোর্ট পেতে হবে, ঝামেলা আছে। তো সেটা আমরা করি, সেই ইন্ডিকেশনও আছে। সেই ইন্ডিকেশন আমি তোমাদেরকে বলছি যে কোন ক্ষেত্রে আমরা সিটি বা এমআরআই করি। তো আমাদের খুব আর্জেন্ট করতে হবে রেডিওগ্রাফ। এই কারণে দেখো, রেডিওগ্রাফ আমরা আর্জেন্ট করতে পারি, আর আমাদের হিপটাকে কারেকশন করতে হবে ভেরি র্যাপিডলি এবং খুব আর্জেন্ট। এটা একটা সার্জিক্যাল এমার্জেন্সি, তোমাকে করতেই হবে, দেরি করার কোনো সুযোগ নেই। কারণ কি, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে হিপ ডিসলোকেটেড হয়ে যদি বাইরে থাকে, অ্যান্টিরিয়র হোক আর পোস্টেরিয়র হোক, দুইটা ঘটনা কিন্তু ঘটবে। একটা ঘটনা ঘটবে ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড। এর কারণে বলেছিলাম যে আমরা এর আগের দুইটা ক্লাস আগে আমরা যখন পড়েছিলাম আমাদের যে নেক এবং হেডের যে সাপ্লাই ফ্রম দা আমাদের কি বলে ফিমোরাল নেকের গলার কাছে নেক, এখানে ল্যাটারাল সার্কামফারেন্স এবং মিডল সার্কামফারেন্স ফিমোরাল আর্টারি আসে, যেটা রেটিকুলার ব্রাঞ্চ হয়ে সামনে সাপ্লাই দেয়। এখন অপারেটর আর্টারিও ইয়েও আছে, তাই না, লিগামেন্টাম টেরিসের মধ্যে দিয়ে আসে, লিগামেন্টাম টেরিস ফিমোরিসের মধ্যে, এখান থেকে আমরা পাই। তো সবটাইতে যখন ডিসলোকেশন হবে, সবটাই ছেড়ে পোস্টেরিয়রলি অথবা অ্যান্টেরিয়রলি বেরিয়ে আসবে, যে কারণে সার্কুলেশন বা সাপ্লাই ফ্রম দ্য নেক, তাই না, এখান থেকে কমে যাবে এবং একদম দেখা যাবে যে টোটালটা ছেড়ে ডিসরাপশন হতে পারে, অথবা বলেছিলাম থিঙ্কিং হয়ে থাকতে পারে। অর্থাৎ একটা পাইপকে যদি আমরা চেপে ধরি, তাই না, পাইপের একটা মুখে, তাহলে কিন্তু পাইপটা কিন্তু থেকে পানি বের হতে পারবে না। এমনও হতে পারে যে ট্রাকশনের মধ্য দিয়ে আমার ভেসেল গুলা থিঙ্কিং হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড সাপ্লাইটা পাবে না। তো এই জন্য যত দ্রুত আমরা রিডাকশন করতে পারবো, তত দ্রুত আমরা ফল পাবো। কারণ আমাদের যদি বেশিক্ষণ বাইরে থাকে হেড, তাহলে ভবিষ্যতে অ্যাভাস্কুলার নেক্রোসিস হবেই। যদি আমি আর্লিও করি, তার ক্ষেত্রেও কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস হওয়ার পসিবিলিটিও বেশি থাকে, এবং সেটা প্রায় অনেক ক্ষেত্রেই থাকে। আমি এখন যেটা বলছি যে আমরা প্রথমে যখন পেশেন্টের প্রাইমারি সার্ভে অফ এটিএল প্রোটোকল শেষ হয়ে যাবে, আমরা শুড অ্যালাউ ডায়াগনোসিস এন্ড আমরা তখন একটা করবো, এক্সরে করবো। আমরা কি এক্সরে করবো? আমরা এক্সরে করে দেখবো যে এপি পেলভিস এক্সরে একটা করবো। এপি পেলভিস এক্সরে করলে আমরা দেখতে পাবো যে হেডটা অর্থাৎ সকেটের মধ্যে আছে না বাইরে বেরিয়ে আছে। তো এখানে বিষয় হচ্ছে যে আমরা দুই ধরনের এক্সরে করি। এপিপেলভিস এন্ড ল্যাটারাল হিপ এক্সরে, তাই না? আমরা টোটাল হিপটাকে প্রথমে একটা এক্সরে করি। কি দেখো লেখা আছে, এক্সরে তিন ধরনের করা হয়। একটা হচ্ছে প্লেন এক্সরে অফ দা পেলভিস, এপিভিউ এন্ড ল্যাটারাল এক্সরে অফ দা হিপ। যে হিপের ডিসলোকেশন হয়েছে সেই হিপের একটা ল্যাটারাল এক্সরে আমরা করি। পেলভিসের করি এই কারণে আমরা দুইটা হিপ জয়েন্টকে এপি যদি আমরা করি পেলভিসের, প্লেন এক্সরে অফ দা পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট, আমরা কি লিখি? তোমরা লেখো, আমরা যেটা লিখি সেটা লিখো। আমরা লিখি প্লেন এক্সরে অফ দা পেলভিস ইনক্লুডিং বোথ হিপ জয়েন্ট এপিভিউ। লিখতে পেরেছো? হ্যাঁ স্যার, লিখেছি স্যার। আরেকটা লিখবা প্লেন এক্সরে অফ দা অ্যাফেক্টেড হিপ বা ডিসলোকেটেড হিপ, সেটা হচ্ছে ল্যাটারাল ভিউ। আচ্ছা, এপিভিউতে আমরা দেখবো জানার জন্য, এপিভিউতে আমরা মেইনলি দেখবো যে দুইটা হিপের পজিশন কেমন আছে, কম্পেয়ার করা যাবে আরেকটা হিপের কাছাকাছি। আর ল্যাটারাল হিপে আমরা দেখবো যে অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র ডিসলোকেশন আছে কিনা। একটা ছোট টিপস এবং ট্রিক্স তোমাদেরকে শেখাই, সেটা হচ্ছে যদি আমরা ল্যাটারাল ভিউতে দেখতে পাই যে হেডটা খুব ছোট দেখাচ্ছে এবং সকেট থেকে বেরিয়ে আসছে এবং হেডটা খুব ছোট, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন। আর হেডটা যদি বড় দেখায় তাহলে বুঝতে হবে এটা অ্যান্টেরিয়র ডিসলোকেশন। অর্থাৎ হেড অফ দা ফিমার, হেড অফ দ্য ফিমারটাকে যদি বড় দেখায় এক্সরে এপি ভিউ বা ল্যাটারাল ভিউতে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে তোমার বড়। যদি দেখে এপি ভিউতে সাধারণত আমরা বলি
ল্যাটারাল ভিউতে না, ল্যাটারাল ভিউতে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিসলোকেশনটা বোঝা যায়। এপি ভিউতে যদি দেখা যায় যে ঠিক আছে ডিসলোকেশন আছে, বা ল্যাটারাল ভিউ দেখে বুঝলাম ডিসলোকেশন আছে, কিন্তু অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র এটা একটু বুঝতে গেলে পায়ের পজিশন তো আছে, আমরা গতদিন বলেছিলাম, কিন্তু তাছাড়াও আমরা বুঝতে পারবো যে যদি হেডটা সামনের দিকে বড় করে দেখায় তাহলে আমরা বুঝবো অ্যান্টেরিয়র ডিসলোকেশন। আর যদি পিছন দিকে থাকে তাহলে হিপের সাইজটা ছোট দেখাবে, কারণ ও একটু দূরে আছে, এই কারণে ছোট দেখাবে। আরেকটা হচ্ছে জুডেড ভিউজ অফ দ্য পেলভিস, এটা লিখে রাখো, এটা এক ধরনের অবলিক ভিউ, এক ধরনের ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি করতে পারে খুব ভালো হয়, এটা আমরা একটা অবলিক ভিউ, ঠিক আছে? এটুক তোমাদের এই পর্যন্ত এই কি বল এমবিবিএস লেভেলে একটু জানলেই হবে যে অবলিক ভিউ এটা কিভাবে নিতে হয়, কি করতে হয়, এটা পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপার, এটা তোমাদের দরকার নেই। তোমরা শুধু জানবে জুডেড ভিউজ মানে হচ্ছে একটা অবলিক ভিউ অফ দ্য হিপ, ওই হিপ জয়েন্ট একটু অবলিক করে নিতে হবে, তার কিছু পজিশন থাকে সেই পজিশন অনুযায়ী। তাহলে এই হচ্ছে আমাদের এক্সরে, এক্সরে এপি পেলভিস, ল্যাটারাল ভিউ এন্ড দ্য জুডেড ভিউ, মনে থাকবে জুডেড ভিউ। এবার আসো আমরা বলি সিটি স্ক্যান। আমি একটু আগে বলে দিই, তাহলে আগে বলি তাহলে সুবিধা হবে। সিটি স্ক্যান দেখো, সবসময় মনে রাখবা যে সিটি স্ক্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হার্ট টিস্যু, দ্যাট ইজ বোনস, এন্ড এমআরআই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সফট টিস্যু। এমআরআই সাধারণত আমরা সফট টিস্যু দেখার জন্য দেখি, আর সিটি স্ক্যান দেখি আমরা হার্ট টিস্যু, তো বোনের জন্য। এগুলো ছোট ছোট করে বাংলায় লিখে রাখতে পারি, ইংরেজিতে লিখে রাখতে পারি, এগুলো ইম্পর্টেন্ট নলেজ, একটু দেখলেই যাতে তোমরা বুঝতে পারো। আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করার সময় তুমি এটাকে এমআরআই করবে না কেন, তখন তো বলবো স্যার বোনস, তো বোনস হার্ট টিস্যু সবচেয়ে এইটা সবচেয়ে ভালো দেখা যায় সিটি স্ক্যান, এই কারণে সিটি স্ক্যানের কথা বলা হয়েছে। আর আমরা যদি খুঁটিনাটি অন্য কিছু আরো দেখতে চাই, যে মনে করো যে একটা হিপ জয়েন্ট, আমি ক্যাপসুল দেখতে চাই, আমি ল্যাবরাল কেয়ার, অর্থাৎ আমরা যে এখানে হিপের কি বলেছিলাম, কি বলে ল্যাব্রামের কথা বলেছিলাম, তাই না, টাফ ফাইব্রাস টিস্যু, এটা ছিঁড়ে গেছে কত দূর, তাই না, ভাস্কুলারিটি যে দেখতে চাই, তাহলে আমাদের এমআরআই করতে হবে। সিটি স্ক্যান করবো আমরা এর পরপরই। আমাদের কথা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান সাধারণত আমরা বিফোর দ্য রিডাকশন, অ্যাকিউট কেস যদি আসে, অর্থাৎ এখনই ডিসলোকেশন নিয়ে আসছে, তাহলে আমরা এক্সরে করবো, আমরা সিটি স্ক্যান করবো না। কারণ সিটি স্ক্যান করতে গেলে পেশেন্ট অনেক দূরে নিয়ে যাওয়া লাগবে এবং সময় দিতে হবে। তো এই সময়ের ভিতরে কিন্তু পেশেন্টের জন্য ক্ষতি হয়ে যাবে, এটাই যে কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলে সিটি স্ক্যান করতে গিয়ে, তাহলে কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য হেড হওয়ার পসিবিলিটিস খুব বেশি থাকবে, যে কারণে আমাদেরকে খুব দ্রুত এক্সরে করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সাধারণত দেখি সিটি স্ক্যান করে আফটার দ্য রিডাকশন অনেক সময় দেখা হয়। কেন দেখা হয়? অনেক সময় রিডাকশন করার পরে রিডাকশন থাকছে না, মানে হিপ জয়েন্টটা বল এবং সকেট জয়েন্ট, কিন্তু সকেটের মধ্যে ঢোকার পরে হিপ বেরিয়ে আসছে, অথবা আবারও রিডিসলোকেশন হওয়ার একটা পসিবিলিটি দেখা দিচ্ছে। এটা অনেকগুলো কারণ হতে পারে। একটা হতে পারে যে হেডের ওখানে কোনো ফ্র্যাকচার ছিল, ছোট, আমরা দেখতে পাইনি, অথবা ওই হিপ জয়েন্টের ভিতরে কোন একটা কার্টিলিজেনিয়াস পার্ট অফ দ্য হেড এটা ভেঙে হিপ জয়েন্টের মধ্যে আছে, এটা বলে ইনকারসারেটেড, ইনকারসারেটেড অবস্থায় জয়েন্টের মধ্যে আছে। তাহলে এই যে একটা ছোট বনি টুকরা অথবা কার্টিলিজেসের টুকরা যেটা হিপ জয়েন্টের ভিতরে আছে, তাই না, সেটা এক্সরে তুমি কার্টিলেজ দেখতে পাবে না, কারণ কার্টিলেজে তোমার কোনো বোনের কম্পোনেন্ট নাই, দ্যাটস ওয়াই তুমি কিন্তু এক্সরেতে দেখতে পাবে। সেহেতু তোমাকে এটা দেখার জন্য তোমাকে সিটি স্ক্যান করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা কোন ইনকারসারেটেড ফ্র্যাগমেন্ট ভিতরে আছে কিনা, যার জন্য থাকছে না রিডাকশনটা, তাই না। অথবা তুমি চেক করেও দেখতে পারো যে হ্যাঁ কিছু আছে কিনা। দেখো পরে আমি তোমাকে সিটি স্ক্যান দিই, তাই না। আমরা লিখছি কি মোস্ট হেল্পফুল আফটার হিপ রিডাকশন, আমরা কিন্তু আগে করিনি, আমরা দেখছি। এটা কি প্রকাশ করে? রিভিলস, রিভিলস মানে প্রকাশ করে, কি প্রকাশ করে? নন ডিসপ্লেসড ফ্র্যাকচারস, কনগ্রুইটি অফ দি রিডাকশন, রিডাকশন ঠিক আছে, কনগ্রুইটি ঠিক আছে, ইন্ট্রা আর্টিকুলার ফ্র্যাগমেন্ট যেটা বলছিলাম, অথবা ছোট কোনো বনি ফ্র্যাগমেন্ট থাকলে সাইজ অফ বনি ফ্র্যাগমেন্টস। লেখো, তারপর আমি ছবিটা তোমাদেরকে বোঝাচ্ছি।
লেখা হলে বলবে আমাকে, ঐশ্বরিয়া, হাবিবুল্লাহ, ফয়সাল যারা আছে বলবে আমাকে। জি স্যার, লিখছি স্যার। হাবিবুল্লাহ বলেছে লিখেছে, মানে সবাই লিখেছে। এখন আমি তোমাকে দেখাই, দেখো আমার এই যে কার্সারটা যেখানে যাচ্ছে, তাই না? দেখো এটা হচ্ছে নর্মাল একটা হিট, এটা হচ্ছে রিডাকশন করা হয়েছিল কিন্তু রিডাকশন থাকছে না। এর কারণ দেখো অ্যাসিটাবুলামের সুপিরিয়র পোর্শনটা এটা ফ্র্যাকচার আছে এবং ভিতরে একটা কার্টিলেজিনিয়াস পোর্শন অথবা বনি পোর্শন এখানে আছে। এটা রিডাকশন করার পর থাকছে না হিপ। দেখা গেল এর কারণটা হচ্ছে, দেখো কি সুন্দর কনগ্রুইটি নিয়ে এর ভিতরে আছে আগেরটা, আর এইটার জায়গায় সেটা নাই। তাহলে এইটা ডিসলোকেটেড হয়েছিল কিন্তু আমরা রিডাকশন করার পরেও থাকছে না। তাহলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবার আমরা যাবো এমআরআই। এমআরআই আমরা করি কখন? এমআরআই করে আমরা দেখি যে একইভাবে যে তোমার অ্যাসিটাবুলাম ল্যাব্রাম যেটা বলি আমরা, তাই না? এটাতে ডিপ করে, তাই না? সকেটটাকে ডিপেন করে, তাই না? ডিপেন দ্য সকেট। আমরা বলেছিলাম যে অ্যাসিটাবুলামের কি করে গর্তটাকে আরো বাড়ায়। নর্মালি তো বোনসের ভিতরে গর্ত আছে, এটা আরো ডিপ করার জন্য চারিদিক থেকে আরো আসে, তাই না? সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম ল্যাব্রাম। তো অ্যাসিটাবুলাম ল্যাব্রামে টিয়ার থাকতে পারে। দেখো আমি তোমাকে বলি, এই এমআরআই উইল রিভিল ল্যাব্রাল টিয়ার এন্ড সফট টিস্যু অ্যানাটমি। এটা তোমাকে দেখাবে যে ল্যাব্রাল টিয়ার আছে কিনা, এবং এটা তোমাকে নর্মালি ঠিক হবে না কেমন করে আছে, এটাকে আমাকে পরবর্তীতে অপারেশন করলে ল্যাব্রাল টিয়ারটি সারতে হবে, তাই না? বড় ধরনের গ্যাপ আছে কিনা ল্যাব্রামে, ঠিক আছে? এটা দেখার জন্য দেখো আমরা বলেছি এমআরআই এইটুকু দেখার জন্য। এমআরআই তে হ্যাজ নট বিন শোন টু বি অফ বেনিফিট ইন অ্যাকিউট এভলিউশন এন্ড ট্রিটমেন্ট অফ হিপ ডিসলোকেশন। কারণ আমরা এটা এখানে আমাদের ডিসলোকেশন এভালুয়েশন করার এবং ট্রিটমেন্ট অফ হিপ ডিসলোকেশনে খুব তেমন রোল নাই। প্রথম লাইনটা লিখে রাখলেই হবে, উইল রিভিল ল্যাব্রাল টিয়ার এন্ড সফট টিস্যু অ্যানাটমি। পরেরটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, এটা লেখার দরকার নেই। এখানে এই যে ল্যাব্রাল টিয়ার এরকম লেভেল বড়, এই যে জায়গা থেকে আসছে, এই যে একটা জায়গায়, ঠিক আছে, কালো হয়ে আসছে, এটাকে বলা হচ্ছে ল্যাব্রাল টিয়ার। হ্যাঁ, এখন আমরা পরবর্তীতে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, এটা এমার্জেন্ট ট্রিটমেন্ট, তাই না? আমরা বলছি সার্জিক্যাল এমার্জেন্সি, তোমরা ভালো করেই জানো কেন সার্জিক্যাল এমার্জেন্সি। একটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাকিউট পেইনফুল কন্ডিশন এবং অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে যদি আমরা দীর্ঘক্ষণ ধরে হিপটাকে বাইরে রাখি। আমি কিন্তু বারবার এই কথাগুলো বলছি, এতবার উচ্চারণ করেছি যে পরীক্ষার সময় যেন ধরলে অন্তত মুখ দিয়ে আসে যে আমার এম কি, উদ্দেশ্য কি। রিডাকশন করবো তারও তো একটা উদ্দেশ্য আছে। আমি দুদিন বাইরে ফেলে রাখতে পারলাম না, ফ্রাকচার অনেক সময় ফেলে রাখি, ঠিক আছে, দেওয়া প্লাস্টার করে রাখলাম, পজিশনে নাই, আমরা আসো 1 মাস পরে আমরা এক্সরে অপারেশন করি, 15 দিন পরে করি, কিন্তু এটা করা যাবে না। এই ক্ষেত্রে তোমাকে দ্রুত রিডাকশন করতে হবে, যত দ্রুত পার, তাহলে রিস্ক অফ এভিএন উইল বি লেস, তাই না? তাহলে আমাদের গোল ইজ টু রিডিউস রিস্ক অফ এভিএন, মনে রাখতে হবে। এই যে আমরা রিডাকশন যদি করি, দেখো কি হয়, এটা জাস্ট একটু বোঝার জন্য। সেটা হচ্ছে এমার্জেন্ট রিডাকশন করতে গেলে আমাদের অ্যালাউজ রেস্টোরেশন অফ ফ্লো থ্রু অক্লুডেড অর কম্প্রেসড ভেসেল। আমি বলেছিলাম না যে যে ভেসেলগুলো কিঙ্কিং হয়ে থাকে, আমি বলেছিলাম তোমাদেরকে, অর্থাৎ রিডাকশন করার সাথে সাথে এই অক্লুশন বা যে কিঙ্কিং হয়ে থাকে এটা ছাড়িয়ে যাবে এবং সার্কুলেশনটা দ্রুত পাবে। লিটারেচার বলছে কি, আমরা লিটারেচার রিভিউ করি, লিটারেচার বলছে লিটারেচার সাপোর্টস ডিক্রিজ এভিএন উইথ আর্লিয়ার রিডাকশন। অর্থাৎ তুমি আমি বলছি কিন্তু সেটার একটা সাপোর্ট হচ্ছে এইটা। ভেরি ইম্পর্টেন্ট থিং হচ্ছে রিকোয়ার প্রপার অ্যানাস্থেসিয়া। তুমি যদি অ্যানাস্থেসিয়া না দাও প্রপার, তাহলে তুমি কিন্তু রিডাকশন করতে পারবে না। ভেরি টাফ রিডাকশন করা, ইট ইট টেক্স মোর পাওয়ার। এটা একটা সার্জারি, যারা যারা আমরা অর্থোপেডিস্ট করি, খুব জোরে এটাকে রিডাকশন করতে হয়, অর্থাৎ খুব জোরে প্রেশার দিতে হয়। রাইট, অ্যানাস্থেসিয়া না হলে পেশেন্ট তোমাকে করতে দিবে না এবং তার মাসেল স্পাজম থাকবে। তার মাসেল কি হবে, তুমি যদি ভালো করে প্রপার অ্যানাস্থেসিয়া
এবং মাসেল রিল্যাক্সেন্ট ইউজ না করো। আমরা অনেক সময় এর সাথে যখন আসছে না তখন মাসেল রিল্যাক্সেন্ট দেওয়ার চেষ্টা করি। এবং ডিপ সিডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যে তাকে অজ্ঞান করেই ফেলতে হবে একেবারে, এবং অজ্ঞান করতে গেলে তো অনেক তোমার কিছু বিষয়গুলো লাগে, তাই না? একটা মানুষকে যদি আমরা যখন অ্যানাস্থেসিয়া দিই, জেনারেল অ্যানাস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানাস্থেসিয়া, তখন আমাদের অনেক কিছু দেখে নিতে হয়। আমাদের দেখতে হয় ইসিজি, আমাদের দেখতে হয় তার কি বলে লাংয়ের কন্ডিশন, তো লাংয়ের এক্সরে দরকার হয় টেস্টের, তাই না? এবং আমাদেরকে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কারণ তোমার সিরাম ক্রিয়েটিনিন দেখতে হবে, কারণ অ্যানাস্থেটিক ড্রাগ যেগুলো এগুলো হ্যাজার্ড আছে, সেগুলো ক্রিয়েটিনিন যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই ড্রাগ আবার সেই সকল ড্রাগ যেগুলো আমরা নর্মালি ইউজ করে অ্যানাস্থেসিয়ার জন্য, সে সকল গুলো আমরা ইউজ করতে পারবো না। তাহলে তোমাকে দেখতে হবে যে আমি যদি করতে চাই তাহলে নর্মাল অ্যানাস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়ে দাঁড়ায়, এবং সবসময় অ্যাভেলেবল না, এবং দিনে রাতে সকালে এমন তো না যে তুমি সকাল 10টা-11টার সময় খুলনা মেডিকেল কলেজে ওটি চলছে, এই সময় ডিসলোকেশন হলো, আসলাম, খুব দ্রুত সবকিছু দেখি, খুব দ্রুত পরীক্ষা নিরীক্ষা হলো, তা তো না। তোমাকে বিকালে হতে পারে, সকালে, গভীর রাতে, রাতে। সেই কারণে তোমার একটা জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া, এটা কিন্তু খুব একটু ডিফিকাল্ট ব্যাপার। সেই কারণে আমরা বলেছি প্রপার অ্যানাস্থেসিয়া। প্রপার অ্যানাস্থেসিয়া বিষয়টা এমন হতে পারে যে জেনারেল অ্যানাস্থেসিয়া থেকে একটু রিস্ক কম, স্পাইনাল, সেটা আমরা দিতে পারি, অথবা আমরা ডিপ সিডেশন, সাধারণত মিডাজোলাম ইনজেকশন, মিডাজোলাম, অথবা অনেকে ডাইজিপাম দিয়েও হয়, ডাইজিপাম একটু কাজ করে, মাসেল রিল্যাক্স করে, সেটা দিতে পারি, অথবা মিডাজোলাম দিতে পারি, তাই না? মিডাজোলাম ইনজেকশন, অথবা আমরা তাকে সঙ্গে মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করতে পারি, যাতে মাসেলটা একটু রিল্যাক্স হয়। আর এটার জন্য একা করা যাবে না, ইটস রিকোয়ার্ডস এ টিম, মোর দেন ওয়ান পারসন, 2জন বা 3জন লাগে, বুঝতে পারছো? এবং কেন লাগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যানাস্থেসিয়ার কথাটা বলি, যেটা বলছেন, অ্যানাস্থেসিয়া উইথ মাসেল রিল্যাক্সেশন ফ্যাসিলিটিস রিডাকশন বাট ইজ নট নেসেসারি। কনশাস সিডেশন ইজ অ্যাকসেপ্টেবল, যেটা বলছিলাম, তাই না? সিডেশন আমরা করব, বাট রোগী অচেতন হয়ে একেবারে অজ্ঞান হয়ে যাবে তা না। কনশাস সিডেশন, ডাকলে শুনতে পায়, বা তাই না, বুঝতে পারে, চিমটি কাটলে বুঝতে পারে, এই বিষয়গুলো আমরা আমরা যেটা বলছিলাম যে আমরা মিডাজোলাম দিয়ে এটা করতে পারি, আমরা কি বলে ডাইজিপাম দিয়ে করতে পারি, তাই না? তো মিডাজোলাম ইজ এ ভেরি গুড অপশন। অনেক সময় দেখা যায় যে অ্যানাস্থেসিওলজিস্টরা অল্প সময়ের জন্য একটু মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে হ্যালোথেন অথবা এগুলো ইউজ করেন, তাতেও আমরা খুব দ্রুত কিন্তু করতে পারি, একটু কনসাস সিডেশনও হলো, আবার মাসেল রিল্যাক্সেশনও হলো, তাই না? অর্থাৎ এই জিনিসগুলো তোমরা যখন অ্যানাস্থেসিয়া তোমাদের পড়িয়েছে বা পড়াবে, তখন সমস্ত কনসাস সিডেশন, এই সমস্ত ঘটনার মধ্যে তাদের সাথে কথা বলবা। তাহলে আমরা লিখছি অ্যাটেম্পটস এট রিডাকশন উইথ ইনঅ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া। যদি আমি ঠিক মতো, সঙ্গে কিন্তু আমরা তো সিলেকশনের জিনিস দিলাম, কিন্তু অ্যানালজেসিক ইউজ করতে হবে, গুড অ্যানালজেসিক, ভালো অ্যানালজেসিক। এখন যদি ইনঅ্যাডিকুয়েট অ্যানালজেসিক তুমি দাও তাহলে কিন্তু হবে না। আমাদেরকে খুব ভালো অ্যানালজেসিক যেগুলো আছে সেই অ্যানালজেসিক আমরা ইউজ করতে পারবো। ইভেন আমরা এনএসাইড এটা ইউজ করতে পারি, নন স্টেরয়েড, অথবা অ্যানালজেসিয়া অনেক সময় দেখা যায় যে আমরা সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক যেগুলো আছে, তাই না, সেগুলো আমরা ইউজ করতে পারি। তো এই analgesia of sedation will cause unnecessary pain. যদি attempts with inadequate analgesia হয়, sedation will cause unnecessary pain, creates muscle spasm করবে, and make subsequent attempts and reduction more difficult, এবং you may fail করতে পারে। তোমাদের পরীক্ষার সময় এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সব যে রিটেনে পরীক্ষা আসে বিষয়টা তা নয়। পরীক্ষার সময় আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি ধরনের অ্যানাস্থেসিয়া দিব, তুমি বড় বড় শর্ট শুরু করলো, স্যার জেনারেল অ্যানাস্থেসিয়া দিব, স্পাইনাল দিব। আমি তো তোমাকে জিজ্ঞাসা করবো যে যদি জেনারেল অ্যানাস্থেসিয়া দিবে, কিন্তু এটা তো সার্জিক্যাল এমার্জেন্সি, তো এমার্জেন্সিতেও জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে না, এমার্জেন্সি তা না, কিন্তু আমাদের আরো কি পথ নাই যে আমরা তাকে একটা জেনারেল অ্যানাস্থেসিয়া দিতে গেলে তার মিনিমাম ইসিজি এগুলো দেখার একটা সুযোগ করতে হবে, তাই না? তাহলে সেটা সময় লাগবে। আর আগে কি আমরা কিছু করতে পারি না? তুমি বলবা অবশ্যই স্যার পারি, আমরা একটা কনশাস সিডেশন আমরা দিতে পারি, এবং অ্যানালজেসিয়া এন্ড মাসেল স্পাজম, এন্টিস্পাজম, মাসেল স্পাজম যেগুলো না হয়, মাসেল রিল্যাক্সেন্ট, তাই না? আমরা মাসেল রিল্যাক্সেন্ট, অ্যানালজেসিয়া এবং হচ্ছে কনশাস সিডেশনের জন্য মিডাজোলাম, এগুলো উই ক্যান ইউজ ইট।
এই কথাগুলো তুমি বলো, তাহলে তো আমি বুঝতে পারি তুমি সব পারো, তাই না? তো আমি পরের স্লাইডে যাই। ফয়সাল, হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি ফয়সাল কি আছে নাকি নাম লিখে চলে গেছে, কোনটা? ফয়সাল তুমি কি প্রেজেন্ট? ইয়েস স্যার, আমি আছি স্যার। আচ্ছা, তুমি আজ, তোমাকে তো আমি ডেকেছিলাম, তুমি তো রেসপন্ড করছো না। ঠিক আছে, ইটস ওকে। রিডাকশন ম্যানুভার। রিডাকশন ম্যানুভার দুই ধরনের। আমরা মনে আছে তোমাদের হিপোক্রেটস মেথড, তারপর এগুলো স্টিমসন, এগুলো পড়েছিলাম আমরা শোল্ডার রিলোকেশন। এখানেও কিন্তু তোমাকে রিডাকশনের নাম আসবে, পরীক্ষার সময় আসতে পারে। তুমি লিখবা রিডাকশন ম্যানুভার দুই ধরনের। একজন হচ্ছে এলিস সাহেব, এটা করেছিলাম, এলিস স্টিমসন। আমাদের অনেকের নাম কিন্তু এলিস আছে, তাই না? তো এটা হচ্ছে ওনাদের একজন, যিনি ম্যানুভারটা আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে অ্যালিস আর স্টিমসন। এই দুইটা মেথড। অ্যালিস মেথডে পেশেন্টটা থাকবে চিত হয়ে শুয়ে, আর স্টিমসন ম্যানুভারে পেশেন্ট থাকবে উবুড় হয়ে। তোমাকে আমি এটাই জিজ্ঞেস করতে পারি পরীক্ষায়, যে রিডাকশনের মেথডের নাম বলো। তুমি বলবে স্যার অ্যালিস এবং স্টিমসন। এবার আমি বলবো অ্যালিস মেথড কিভাবে করে, বা অ্যালিস মেথডের সাথে স্টিমসনের পার্থক্য কি, অথবা স্টিমসন কি করেছিলেন, পজিশনটা কি বলো তো পেশেন্টের। মনে করো আমি সহজ কোশ্চেন জিজ্ঞেস করলাম, তাই না? সহজ সবচেয়ে কঠিন, সহজ কথা যায় না বলা সহজে, ঠিক না? বিষয়টা তাই, সহজ কথা যায় না বলা সহজে, এই জন্য আমরা সহজ বলতে পারি না। অ্যালিসের সুপাইন, ওই অ্যালিসের এস, মনে করে অ্যালিস এস, এস থেকে সুপাইন, তাই না? যেকোনো জিনিসের পরে এস থাকলে বেশি, তাহলে এটা হ্যাঁ সুপারকুলার। স্টিমসন সন একটা রিকর্ডস। হ্যাঁ, এটা হচ্ছে প্রন। স্টিমসন আর প্রন দেখো একই ধরনের, সন প্রন। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। অ্যালিসের আছে এস থেকে সুপাইন, আর স্টিমসন এন মানে হচ্ছে প্রন, সন প্রন, মনে থাকবে স্টিমসন মানে প্রন। এটা আমরা যখন শোল্ডার ডিসিশন কারেকশন করেছিলাম তখনও দেখিয়েছিলাম, উবুড় হয়ে শোয়ে আমাদের টেবিলে তোমাকে, আমরা আমরা এখানে অভিনয় করে দেখিয়েছিলাম, তাই না, তোমাদেরকে দিয়ে। দেখো এলিসের ক্ষেত্রে রিকোয়ার্স অ্যাটলিস্ট 2 পিপল, ডক্টর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। আর স্টিমসনের ক্ষেত্রে লাগবে না। স্টিমসন কি করতে, উবুড়ে শুয়ে দেবে, এই যে গ্রাভিটি, তোমার পায়ে যে গ্রাভিটির কারণেই নেমে আসবে। তো দুটোই ক্ষেত্রে কিন্তু আমার ডিপ সিডেকশন অ্যানালজেসিয়া দরকার হবে। আমরা মূলত স্টিমসন করতে যাই না, আমরা মূলত করি অ্যালিস মেথড। অ্যালিসের দেখো কি করি আমরা, অ্যালিসের হিপটাকে আমরা যে অবস্থায় আছে আস্তে করে আমরা ডিপ সিডেকশন দিয়ে, অ্যানালজেসিয়া দিয়ে, মাসল রিল্যাক্সেন্ট দিয়ে আস্তে 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 হিপ 90 ডিগ্রি ফ্লেকশন করতে থাকি, এবং সঙ্গে সঙ্গে আমরা হিপটাকে অর্থাৎ নিটা কিন্তু টুয়ার্ডস দ্য সিলিং, ছাদের দিকে ফেস করা থাকে। আস্তে আস্তে আমরা সেটাকে, তোমাকে ট্রাকশন ইউজ করে উপরে দিই, ছবি দেখলেই বুঝতে পারবে। এই দেখো, আমি তোমাকে আগে বলে নিই। অ্যালিসে একজন পেলভিসটাকে ধরে থাকবে, এটা লিখে ফেলো, এটা তো আমি বলি। অ্যালিসে তোমাকে কি করবে, একজন পেলভিস অ্যান্টেরিয়র সুপার অ্যালিক স্পাইন, যেটা অ্যান্টেরিয়র সুপার, ও তো পেশেন্ট তো শুয়ে থাকবে, আরেকজন করবে কি, কোমরে নিচু করে ওই তার দুটো পেলভিসের যে অ্যান্টেরিয়র সুপার স্পাইন দুটাকে জোরে চেপে ধরবে, আর সার্জন ট্রাকশন দিবে। এটা লিখে ফেলো, আমি তোমাকে বলি। এটা লেখা শেষ হলে আমাকে জানাবে, তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলবো। আমি দেখো একটা কথা লিখেছি যে পোস্টেরিয়র ডাইরেক্টেড ফোর্স অন বোথ ফেসেস, মানে ঠিক সহজ করে বোঝো। পেশেন্টটা তো শুয়ে থাকবে, পেশেন্টের দুইটা অ্যান্টেরোসুপার স্পাইনকে তোমার টেবিলের সাথে, অথবা যে বেডে থাকবে বেডের সাথে বলি, যেভাবে হোক না কেন দুইটাকে আমি যদি ওটি টেবিলে উঠাই, টেবিলের সাথে যাতে আমি উল্টা দিকে টান দিব, তাই না? আমি কি করব, তাকে লিফট করব, পাটা ধরে উপরের দিকে টান দিব, তাহলে তো মাজার সহ উপরে উঠে আসবে, তাই না? সেই জন্য ওকে
অ্যাসিস্ট করবে, অ্যাসিস্ট্যান্ট কি করবে, স্টেবিলাইজ দ্য পেলভিস। সার্জন পায়ের দিকে থাকবে এবং জেন্টলি আস্তে আস্তে কি করবে, পাটাকে 90 ডিগ্রি ফ্লেক্স করবে। দেখো লেখা আছে জেন্টলি ফ্লেক্সেস হিপ টু 90 ডিগ্রি, লেখা হয়েছে। এবং তুমি আস্তে আস্তে, লেখা হলে বলো, আমি বুঝিয়ে দিই। কি হাবিবুল্লাহ, প্রজ্ঞা, স্যার জি অল্প স্যার। বাকি আছে স্যার। লিখেছো? প্রজ্ঞা লিখেছো? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা এখন আমি তোমাকে বলি, দেখো একটু বলেছি যে আস্তে আস্তে জেন্টলি ফ্লেক্স, আস্তে আস্তে হিপ জয়েন্ট ফ্লেক্স করতে থাকবে, অ্যাপ্লাইজ প্রোগ্রেসিভলি ইনক্রিজিং ট্রাকশন, উপরের দিকে টান দিতে থাকবে অফ দ্য এক্সট্রিমিটি। মাজাটা যাতে বা তোমার পেলভিসটা যাতে উপরে উঠে না আসে, এই জন্য অ্যাসিস্ট্যান্ট তো জোরে চেপে রয়েছে মাটির সাথে, তাই না? মাটি বলি, কোচ বলি, টেবিল বলি, যাই বলি না কেন, অথবা ওটি টেবিল বলি, তার সাথে জোরে চেপে ধরেছে, অত উপরে উঠে আসতে পারবে না। আর তুমি এদিকে ট্রাকশন দেবে, ও দেবে কাউন্টার ট্রাকশন অ্যাসিস এর উপরে। অ্যাসিস মানে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র লেগ স্পাইন, আর ও দিবে। এবং তুমি যখন টান দিবে, সার্জন যখন টান দিবে, তখন অ্যাডাকশন উইথ ইন্টারনাল রোটেশন করবে, অর্থাৎ টান দিয়ে থাকবে এবং অ্যাডাকশন উইথ ইন্টারনাল রোটেশন করবে, ঠিক আছে? আস্তে আস্তে রিডাকশন ক্যান বি অফ। তাহলে এই চিত্রটা এবার দেখবো, মনে না? এই দেখো চিত্রটা আগে একটু দেখো, তোমরা চোখ বোলাও আগে একটু, তারপরে লেখো। এই দেখো এখানে আমি তোমাকে দেখাই, এই যে অ্যাসিস্ট্যান্ট, এই যে অ্যাসিস্ট্যান্ট, সে চেপে ধরেছে যাতে হিপ, আর সার্জন কি করছে, আস্তে করে 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 হিপটাকে এই দিকে নিচ্ছে। আগে এই ডিরেকশনে ছিল, সে করছে আস্তে হিপটাকে 90 ডিগ্রি ফ্লেক্স করছে, অর্থাৎ হিপ ছাদে এই এই যে তোমার প্যাটেলা, এটা আস্তে 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 সরে আসবে, তাই না? তুমি আস্তে আস্তে দিবে এবং টান দিতে থাকবে, ট্রাকশন না দিলে হবে না, কিন্তু নাহলে কিন্তু উঠবেও না। আস্তে আস্তে দেখো উপরের দিকে টান, আগে কি ছিল, উপরের দিকে টান দিচ্ছে, এবং তুমি অ্যাডাকশন করছে, এই যে এটা হচ্ছে অ্যাডাকশন, আর ইন্টারনাল রোটেশন করছে, অ্যাডাকশন ইন্টারনাল রোটেশন করছে। যেই ডিসলোকেশন ঠাস করে একটু হবে এবং ঢুকে যাবে, হ্যাঁ, তখন আস্তে করে এক্সটেনশন করে দেবে পাটা, দেখো হিপটা এক্সটেনশন করে দিচ্ছে, এবং সিগনিফিকেন্টলি ইমপ্রুভ রোটেশন। সঙ্গে সঙ্গে তুমি পাটাকে, তুমি এদিক ওদিক যেদিকে ঘোরাবে, দেখবে আগের মতো আর ঘুরে নেই, পাটাকে ইন্টারনাল রোটেশন অ্যাডাকশন হয়ে জায়গায় ছিল, মনে আছে? আমরা পায়ের পজিশন বলেছিলাম ফ্লেকশন অ্যাডাকশন ইন্টারনাল রোটেশন, হিপ জয়েন্ট ফ্লেকশন অ্যাডাকশন ইন্টারনাল রোটেশন, এইটা থাকবে না। তুমি ইজিলি পাকে বিভিন্ন দিকে মুভ করতে পারবে, পাটাকে তুমি কি করতে পারবে, যেদিকে যাও সেদিকে নিতে পারবে, কারণ সকেটের মধ্যে ঢুকে গেছে। যদি সকেট থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে বুঝতে হবে যে রিডাকশন হয়তো হয়েছিল অথবা হতে পারছে না, এই কারণে যে তার ভিতরে কোনো ফ্র্যাগমেন্ট আছে, বনি ফ্র্যাগমেন্ট আছে, অথবা ওয়াল ফ্র্যাকচার আছে, তার জন্য ও কনগ্রুইটে ঢুকে ধরে রাখতে পারছে না, কনগ্রুইটকে ধরে রাখতে পারছে। লেখা শেষ? জি স্যার। আমরা হয়েছে কিভাবে রিডিউস বুঝবো কিভাবে? মুভস মোর ফ্রিলি, যেটা বলছিলাম, পেশেন্ট মোর কমফোর্টেবল, একেবারে পেন যখন তখন পেন চলে যাবে, যে কি কষ্ট পাচ্ছিল আর পারবে না। হ্যাঁ, এই দুটো জানলেই হবে। মুভ ফ্রিলি, আমি যখন হিপটাকে মুভ করবো, হ্যাঁ, পেশেন্ট মোর কমফোর্টেবল। স্টেবিলিটি টেস্টের দরকার নেই, এটা তোমাদের জন্য খুব দরকার কিছু না। ইররিডিউসিবল হিপ যদি হয়, তাহলে কিন্তু তোমাকে ওপেন রিডাকশনে যেতে হবে। যদি কোনোভাবেই ইররিডিউসিবল হিপ হয়, তুমি টানছো বাট কোনো রকমেই আনতে পারছো না, তাহলে তোমার কাজ হবে কি জানো? তুমি তো এক্সরে করেছিলা, তুমি এবার একটা দেখবে কোন রকম যখন যাচ্ছে না কোন রকমে, তাহলে একটা সিটি স্ক্যান করে, কিন্তু বি কশাস যে তুমি প্রপার অ্যানালজেসিস ইউজ করনি, প্রপার অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করনি, কিছু না করে তুমি ঘোষণা দিয়ে দিলে এটা ইরিডিউসিবল, এটা বলা যাবে না। অর্থাৎ তোমাকে প্রপার মাসেল রিল্যাক্সেন্ট, অ্যানেস্থেটিক ড্রাগ এবং অ্যানালজেসিস তিনটা যদি প্রপারলি পাওয়ার পরে যদি দেখা যায় যে যাচ্ছে না, ডিসলোকেশন হচ্ছে না, অথবা অনেক সময় পেশেন্ট করে কি জানো, অনেক সময় ডিলে প্রেজেন্টেশন করে, তখন মাসেলের এমন স্পাজম থাকে যে আর ভেতরে ঢোকা অনেক সম্ভব হয় না,
আসলে তোমাকে 7 দিন পরে, তুমি 7 দিন 10 দিন পর আর ট্রাই করে পারবে না। তাহলে দেখা যায় যে এটা রিডাকশন করতে গেলে তোমাকে কি করতে হবে, অপারেশন ওপেন রিডাকশন করতে হবে। অর্থাৎ ডিসলোকেশন যদি পিছন দিক থেকে তাহলে পিছন দিক থেকে ইনসিশন দিয়ে যেতে হবে, ডিসলোকেশন যদি অ্যান্টেরিয়র থেকে সামনের দিকে থাকে তাহলে সামনের দিকে ডিসলোকেশন কারেকশনের জন্য সামনের দিকে ইনসিশন দিতে হবে, হয় পোস্টেরিয়র ইনসিশন অথবা অ্যান্টেরিয়র ইনসিশন। মনে রাখবো ছোট ছোট পয়েন্ট গুলোকে লিখে ফেলতে, আমি সবসময় বলি না সবসময় স্লাইডে থাকবে তা না, টিচাররা যখন অনেক কিছু বলবে ছোটখাটো দু একটা পয়েন্ট লিখে ফেলবে, এটাই আমরা জিজ্ঞেস করি তুমি না করলা হিপনোলজিক্যাল কারেকশন হচ্ছে না, তুমি কি করবা, স্যার রেফার করে আপনার কাছে পাঠিয়ে দেবো নাকি? সেটা অবশ্য একদিকে ভালো। তুমিও সেফ থাকলা, চেম্বারে পাঠালে 2টা পয়সা হলো নাকি, আর ওটিতে পাঠালে তো ভালো। যাই হোক না কেন, যে কথা বলছিলাম যে রিকোয়ার্স, তাহলে তোমাকে জানতে হবে, তুমি তো সবসময় ইন্টার্ন থাকবে না, তুমি একজন বড় অর্থোপেডিশিয়ান হবে অথবা একজন বড় সার্জন হবে। আগে তো এগুলো সার্জনরা করতো, তাই না? তাদের কাজ ছিল। দিনকে দিন সাবজেক্ট ডেভেলপ করার পরে আস্তে আস্তে এখন অর্থোপেডিক সোলি ডু ইট। আমি যেটা বলছিলাম, দেখো তোমার লিখে ফেলেছে এর মধ্যে মনে হয় ওয়ান মোর অ্যাটেম্প্ট এট ক্লোজ রিডাকশন ইন উইথ অ্যানাস্থেসিয়া। একটার বেশি অ্যাটেম্প্ট, তাই না? বেশি করা যেতে পারে, খুব বেশি না। তাহলে আমি যদি বেশি আসছে না দেখে খুব টানাটানি শুরু করি তাহলে কিন্তু ফ্র্যাকচার নেই। আমি যদি মনে করো যে কোন রকম আসছে না, আমি জোরে ইন্টারনাল রোটেশন করতেছি, হঠাৎ করে এক্সটার্নাল রোটেশন করলাম, হঠাৎ করে অ্যাডাকশন করলাম, তাহলে পট করে কিন্তু নেকের থেকে ভেঙে যাবে। কি হবে? নেক থেকে এটা ভেঙে যাবে, ফ্র্যাকচার নেক হয়ে যাবে, যেটা ছিল না সেটা করে ফেললাম। সেই জন্য রিকোয়ার্স ইমার্জেন্ট রিডাকশন ইন ওপেন রিডাকশন, এটা কিন্তু ওপেন রিডাকশন করতে হবে। এবং বেশি টানাটানি করলে কিন্তু নার্ভের ইনজুরি হবে। লেখা শেষ? হ্যাঁ স্যার, লেখা শেষ। আমরা বলেছি যে হিপ ডিসলোকেশনের ক্ষেত্রে নন অপারেটিভ ট্রিটমেন্ট, তাই না, আর অপারেটিভ ট্রিটমেন্ট, এগুলি আবার একটু রিক্যাপিচুলেট করা। এখানে খুব সুন্দর করে লেখা কি, নন অপারেটিভ ট্রিটমেন্ট। তাহলে প্রথমে বলতে হবে হিপ ডিসলোকেশন নন অপারেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ইফ হিপ স্টেবল আফটার রিডাকশন এন্ড রিডাকশন কনগ্রুয়েন্ট। তাহলে আমরা আগে ক্লোজ রিডাকশন করব, ওপেন রিডাকশন গুলো তো নন অপারেটিভ থাকবে না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্লোজ রিডাকশন, যদি দেখা যায় যে হিপ স্টেবল আফটার রিডাকশন এন্ড ট্রাকশন কনগ্রুয়েন্ট, তাহলে আমরা কি করব, মেইনটেইন পেশেন্ট কমফোর্ট। পেশেন্ট পা যেভাবে রাখতে পারে, সাধারণত পেশেন্ট পাটাকে একটু অ্যাবডাকশন, একটু ইন্টারনাল রোটেশন রাখতে পছন্দ করে। একটু রাখলো তোমার পাটা, আমরা হিপটাকে যখন রেস্টে দিব, যখন পাটাকে লম্বা করে রাখবো, আমরা কখনোই বেশি 60 ডিগ্রি বেশি ফ্লেকশন করতে দিব না, তাহলে আবার ডিসলোকেশন পোস্টারলি হয়ে যেতে পারে। আমি টেস্ট করার সময় 90 ডিগ্রি ডিসলোকেশনে আমরা ট্রাকশন দেওয়ার পরে আমি হিপ ফ্লেকশন করে দেখবো ঠিক আছে কিনা, কিন্তু আমি যখন নন অপারেটিভ ক্ষেত্রে ট্রিটমেন্টে যাব, যখন আমি দেখবো যে ক্লোজ রিডাকশন করেছি, সম্ভব হয়েছে, পেশেন্ট কমফোর্ট পজিশন রাখতে হবে, আরওএম প্রিকশনস, নো অ্যাডাকশন এন্ড ইন্টারনাল রোটেশন, এটা করা যাবে না। তাহলে অ্যাবডাকশন এবং এক্সটার্নাল রোটেশন করে রাখতে হবে। দেখো পাটাকে কোন রকমের অ্যাডাকশন ইন্টারনাল রোটেশন এবং বেশি ফ্লেকশন করলে আবার হিপ বেরিয়ে আসবে। তোমার মনে আছে শুরুতে আমরা বলেছিলাম যে হিপ ফ্লেকশন, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, এই তিনটা সাইন হচ্ছে কি হিপ ডিসলোকেশনের সাইন। তাহলে আবার যদি এই পজিশনে আসে, আবার ওই ফাটা ওই আবার কিন্তু ডিসলোকেশন হওয়ার চান্স থাকবে। সেই কারণে আমি রেঞ্জ অফ মোশন, তাই না, বা রোটেশন অফ মুভমেন্ট যেভাবে বলি না কেন, এটা কিন্তু নো অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, ফ্লেকশন করতে হবে। এটা আর্লি মোবিলাইজেশন, মানে কি আমরা পেশেন্টকে যত দ্রুত পারি আমরা তাকে বলবো, আমরা সাধারণত 4 to 6 উইকে, 4 থেকে 6 সপ্তাহ এর মধ্যে শুয়ে থাকবে, সে ক্রাচ নিয়ে হাঁটতে পারে, বাট ওয়েট বেয়ার করবে, টাচ ডাউন ওয়েট বেয়ারিং ফর 4 to 6 উইকস, 4 থেকে 6 সপ্তাহের মাথা আস্তে করে পা লাগানো শুরু করবে। এটা এই সময়টাতে কি জানো, এই সময়টাকে বলে সফট টিস্যু হিলিং এর একটা সময়। তুমি যদি সফট টিস্যু হিলিং কে না দাও তাহলে হবে না। তাহলে সফট টিস্যু হিলিং করতে গেলে তোমাকে একটু সময় দিতে হবে। তুমি উঠেই হাঁটা দিলা, জায়গা চলে গেলে হাঁটা শুরু করো, তাহলে কি হবে, ওই যে ক্যাপসুল ছিঁড়ে গিয়েছিল, তাই না, তোমার যে ল্যাবরাল টিয়ার হয়েছিল, এগুলো তো জোড়া লাগবে না, ওই ফাঁকা দিয়ে আবার বেরিয়ে যাবে। যদি কোনো ফ্র্যাকচার থেকে থাকে 4 থেকে 6 সপ্তাহ, সেটাও জোড়া লাগতে শুরু করবে, অত স্টেবল হবে হিপটা।
আমরা রিপিট এক্সরে বিফোর অ্যালোয়িং ওয়েট, যখন পায়ে ভর দিতে যাবে তখন যেন আগে আমরা একটা এক্সরে করে দেখে নিই। অবশ্যই আগে একটা এক্সরে করে দেখতে হবে। আমরা একটা জিনিস শোনো, আগে আমরা এক সময় পায়ে ট্রাকশন দিয়ে রাখতাম যাতে পাটা মুভমেন্ট না করে। এটা এখনো রাখা যায়। পেশেন্ট অনেক হয় কি, তুমি যদি খুব ছোট বাচ্চা হয় অথবা তারা কিন্তু খুব বেশি মুভমেন্ট করে, অত বুঝে উঠতে পারে না, পেন কমে গেলেই এদিক ওদিক করতে শুরু করে। সেই কারণে আমরা একটা সারফেস ট্রাকশন ভেরি লো ওয়েট দিয়ে, আমরা খুব বেশি লো ওয়েট, আমরা খুব বেশি না, মনে করো যে একটা 2 কেজি, 2 কেজি একটা দিয়ে আমরা একটু করে সারফেস ট্রাকশন দিয়ে রাখছি, এর বেশি না। এটা আমরা করতে পারি। তুমি লিখতে পারো নন অপারেটিভ ট্রিটমেন্টে, যেটা পোস্ট অপারেটিভ ফলো আপে আমরা কি করতে পারি, পোস্ট অপারেটিভের সময় আমরা একটা সারফেস ট্রাকশন দিতে পারি। তাতে হয় কি, একটু পেশেন্ট নিজে মুভমেন্ট করতে চায় না, হঠাৎ করে নিচে নামতে চাবে না, তাই না? আমরা তো একটু রেস্ট দিতে হবে জয়েন্টে, অনলি ফর দিস, অনলি ফর রেস্ট অফ দ্য জয়েন্ট। সেটা আজকাল তো মানে সার্জারি, অর্থোপেডিক্স এগুলো এত এগিয়েছে, এগুলো পেশেন্টকে এখন কষ্ট দিতে চায় না। এখন সিস্টেম হচ্ছে পেশেন্ট কমফোর্ট, ওই যে আমি যেটা বলেছিলাম, মেইনটেইন পেশেন্ট, পেশেন্ট যেভাবে কমফোর্ট ফিল করে। অর্থাৎ তুমি লিখতে পারো একটা লাস্টের পয়েন্ট ওই টাচ ডাউনের আগে, যেটা হচ্ছে যে সারফেস ট্রাকশন বাই লো ওয়েট অনলি 2 কেজি। তো কয়দিন দিয়ে রাখবা? 2 সপ্তাহ দিয়ে রাখো, 2 উইকস, এর ভিতরে হিল হয়ে যাবে, তারপর খুলে দাও, এই হয়ে গেল 2 উইকস, 3 উইকস, 2 to 3 উইকস সারফেস ট্রাকশন। আমি লিখি নেই। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যাব। জি স্যার। স্যার হিপ ডিসলোকেশন ইন্ডিকেশন ফর অপারেটিভ ট্রিটমেন্ট। যা যা বলেছি এখন তাই, এগুলো লিখে ফেলো, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। রিভার্সিবল হিপ ডিসলোকেশন যদি থাকে, কারেকশন করতে পারছো না, হিপ ডিসলোকেশন উইথ ফিমোরাল নেক ফ্র্যাকচার। তুমি তো ফ্র্যাকচার যদি নেকে থাকে তাহলে টানাটানি করতে পারবে? পারবেন, তাহলে টানটা তো জয়েন্টে গিয়ে পড়বে না, টানটা গিয়ে পুরো ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টে, অর্থাৎ তোমার ডিসটালি টানটা পড়বে, প্রক্সিমালি ফ্র্যাকচার নেক ওটা থেকে যাবে, তুমি টানটা মোটেও দিতে পারবে না। ফারিয়া ইসলাম আছে নাকি? ফারিয়া ইসলাম ছবি দেখা যাচ্ছে। ফারিয়া ইসলাম আমাকে বলবে লেখা শেষ হলে যে স্যার শেষ হয়েছে। ফারিয়া ইসলাম নিলয়। ফারিয়া ইসলাম কোনটা? ফারিয়া ইসলাম নিলয় বলবে যেটা। ফারিয়া ইসলাম নিতু আর ফারিয়া ইসলাম নিলয়। ও আচ্ছা, ফারিয়া ইসলাম নিলয়, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা। স্যার জি স্যার লেখা হয়েছে। থ্যাংক ইউ। স্যার ওয়েলকাম। এইবার লাস্ট, হ্যাঁ, কমপ্লিকেশন। আমি দেখি একটা কমপ্লিকেশন জিজ্ঞাসা করো, কে বলবে? আচ্ছা, নিলয় বলো, আনমিউট করো। ফারিয়া ইসলাম, হ্যাঁ বলো, তোমার কি মনে হলো এতক্ষণ পড়ে আমরা এগুলো জানলাম যে একটা ভেরি ভেরি বিগ কমপ্লিকেশন কি হতে পারে, বলো তো দেখি। এই যে হিপ ডিসলোকেশনের কমপ্লিকেশন কি হতে পারে? স্যার সায়াটিক নার্ভের পালসি হতে পারে। আচ্ছা, হতে গুড, ভেরি গুড, হতে পারে। আর স্যার স্যার যে অ্যাভাসকুলার নেক্রোসিস হতে গুড, পারে। ভেরি গুড, ঠিক আছে। এই দুইটা পারলে তো তুমি 100-এর ভিতরে 95, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই দুইটা মেন। আমি তারপরও আমরা আর্লি এবং ডিলেট করে করছি, ঠিক আছে। এই আর্লি এবং লেট, ঠিক না? সার্টিনাম ইনজুরি লিখে ফেলো, এটা আর কি বলবো। আর্লিতে সার্টিনাম ইনজুরি, ভাস্কুলার ইনজুরি, কোন ভ্যাসেল ইনজুরি হয়, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, বাসায় গিয়ে তুমি দেখবে অ্যানাটমি বই খুলে। আর আর্লি কি হতে পারে, আরেকটা অ্যাসোসিয়েটেড ফ্র্যাকচার ফিমোরাল শ্যাফট।
তুমি হিপ ডিসলোকেশন কারেকশন করতে গিয়ে হতে পারে, অথবা যখন হিপ ডিসলোকেশন হয় তখনও ফ্র্যাকচার হতে পারে। ইটস কল্ড আর্লি কমপ্লিকেশন। আর ভেসেল হুম, আর ভেসেল এগুলো হ্যাঁ, সবার আগে দেখতে হবে আমরা যেটা বললাম ভিসেরা, ভেসেল, নার্ভ, তাই না? তো ভিসেরা তো এখানে নাই, এখানে আমরা দেখবো নার্ভ এবং ভেসেল। আগে দুটো হয়ে গেল। আর লেটে হচ্ছে অস্টিওনেক্রোসিস। আর জয়েন্ট হলেই বলবা লেটে অস্টিওআর্থ্রাইটিস। সবসময় মনে রাখবা যে এনি জয়েন্টের কাছে কোনো যদি আমরা কোনো কাজ করি ডিসলোকেশন, এটার জন্য ভবিষ্যতে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। অস্টিওনেক্রোসিস মানে এভিএন অফ দ্য হিপ অ্যাপিয়ার্স উইদিন 2 বছর। সাধারণত এই 2 বছরের মধ্যে এটা হয়। এত আর্লি 2 বছর বলতে যে আর্লি এখন হচ্ছে তা না, 1.5 বছর পরে, 2 বছরের মধ্যে আফটার 2 ইয়ার্স দেখা যায় যে হঠাৎ করে তার এভিএন হচ্ছে। তখন আমরা ইতিহাস নেই, কি ব্যাপার তোমার এভিএন হলো কেন, কোন সময় কি হিপে আঘাত পেয়েছিলে? অনেক সময় বল জি স্যার গাছটা একবার পড়ে গেছিলাম, তখন তো আমি হাসপাতালে গিয়েছিলাম, তখন হাসপাতালে গিয়ে আমাকে ওই যে কি বলে টানাটানি করছিল পায়ে, তারপরে ও তো বলতে পারবো রিডাকশন, ও বলবো টানাটানি করেছিল, এবং তারপরে আমার কয়েকদিন আমি ছিলাম হাসপাতালে, শুয়েছিলাম, পরে হাঁটছি। তার মানে কি বুঝতে হবে যে হিপ ডিসলোকেশনের কোন সাইন তার ছিল। লেট অস্টিওনেক্রোসিস বা এভিএন। আর হচ্ছে মায়োসাইটিস অসিফিক্যান্স, এটা শর্ট নোট আসে, তোমরা কিন্তু এটা পড়বে, আমি একসময় পড়িয়ে দেবো মায়োসাইটিস অসিফিক্যান্স, নিজেরাও দেখবে। এখন তো নেটে সার্চ দিলেই চলে আসে, তাই না? অর্থাৎ তোমরা নিজেই বুঝতে পারবা যে একটা জয়েন্টের কাছে ক্যালসিফিকেশন অফ দ্য মাসেল হয় নিয়ার দ্য জয়েন্ট। এটা এলবো জয়েন্টে বেশি হয়, হিপ জয়েন্টে হয়, শোল্ডারে হয়, এসব জায়গাগুলো বেশি হয়। কি হয় মায়োসাইটিস মানে মাসেলটা অসিফিকেন্স, মায়োসাইটিস ইনফ্লামেশন হয় এবং অসিফিকেন্স ডেভেলপ। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। লেটে কি হতে পারে আনরিডিউস ডিসলোকেশন, ডিসলোকেশন রিডিউসই হয় না, প্রেজেন্ট করলো তোমাকে কমপ্লিকেশন অ্যান্ড সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। এই জন্য কি সবসময় ডিসলোকেশন কারেকশন করার পরপরই এক্সরে করে নিবে, সারা জীবনের শিক্ষা। তুমি আগে এক্সরে করবে, পরে এক্সরে করবে, আগে করবে ডায়াগনোসিসের জন্য আর পরে কি জন্য করবে, যাতে রোগীর লোক তোমাকে দোষ না দিতে পারে। রোগীর লোক বলবে কি, একটা এক্সরে দেখাবে, কদিন পরে নিজে হাঁটবে, বাসায় চলে যাবে, ডিসলোকেশন আবার করবে, তোমার ঘাড়ে দোষ দেওয়ার জন্য বলবে ওই তা স্যার আপনি তো ঠিক মতো জায়গায় এনে দেননি। রোগীর লোকরা সবসময় চিকিৎসকদেরকে দোষ দিতে পারলে তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এর থেকে বড় প্রাপ্তি আর নাই। আরেকটা প্রাপ্তি হচ্ছে চিকিৎসা রোগীর, কোনো রোগী যদি তোমাকে ফ্রি দেখাইতে পারে, অর্থাৎ তুমি যদি তোমার চেম্বারে রোগীর কাছ থেকে কোনো ফি না নাও, তাহলে এর থেকে বড় সুখ আর রোগীর কাছে কিছু নাই। তাতে তুমি যদি ভুল ট্রিটমেন্টও করো তাতেও তার আনন্দ। এটা হচ্ছে বর্তমানে বাস্তব প্রেক্ষিতে কথাগুলো বলি। যাই হোক না কেন, কি তোমাদের লেখা হয়েছে? জি স্যার। ফাইন। এরপরে আমরা এই যে থ্যাংক ইউ, আমাদেরও হচ্ছে একটা থ্যাঙ্কস। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো আনমিউট করে। যদি মনে হয় তাহলে আমাকে বলতে পারো। ছেলেটা একটা হাসান, হাসান এনি কোশ্চেন? নাই। স্যার হাসান ওই কি যে সারফেস ট্রাকশনের কথা বলছিলেন, ওটা কত হুম দিনের জন্য? 2 সপ্তাহ, বেশি না। তুমি যদি রাখতে চাও জাস্ট সপ্তাহ হিল পর্যন্ত, পাটা বেশি নাড়াচাড়া করে, তো এই কারণের জন্য আমরা জাস্ট সারফেস ট্রাকশনটা আমরা 2 সপ্তাহের জন্য মাত্র জাস্ট 2 কেজি আমরা একটু ওয়েট দিয়ে, আমরা এটার সাথে ইট দিয়ে দিই আমরা, বা কোনো ওয়েট দিয়ে দিই। হ্যাঁ, জি স্যার। আমরা এই পুরো ফিল্ডটা কিভাবে দেখতে পাই, কোথা থেকে আসছে? গেলাম না, তারপরে আর
আমার জায়গায় এখন শেয়ারিং আছে না নাকি? স্লাইড শেয়ারটা করে স্লাইড শেয়ার দিলে পুরোটাই আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ স্লাইড শেয়ার না দিলে আসবে, স্লাইড বন্ধ হলে করা যাবে তাই তো? করা যাবে। সেক্ষেত্রে দেখা হলো আপনি স্লাইড থেকে যারা স্লাইড থেকে বলছে মনে করো কোন স্লাইড থেকে প্রেজেন্ট করছি কেউ, তাই না? এই ক্ষেত্রে যদি আমি দেখতে যে কতজন আসছে কিভাবে, তাহলে সাইডে দেখা যায়, সাইডে আমরা সে নামগুলো দেখা যায়, কিন্তু এরকম বক্স করে যে তোমার আসছে স্লাইড শেয়ারের পরে মানে স্টার শেয়ারিং